নিয়েছো, একেবারে চেনাই যাচ্ছে না। একেবারে চেনা যাচ্ছে না। কি করে চেনা যাবে স্যার? 70 লাখ মানুষ আছে, তখন কি কেউ তাকে চিনতে পারে? হনুমান যখন ব্রাহ্মণ সেজের আদরে মৃত্যুবান চুরি করেছিল, তাকে কি কেউ চিনতে পেরেছিল স্যার? না। তোমরা সব নিজে নিজের কাজে চলে যাও, আমি ততক্ষণ কালকের সবাইকে বক্তব্যটা দেবো, তার একটা খসড়া তৈরি করে নিই। স্যার, আপনি খসড়া করুন, আর আমরা আমাদের খসড়া করে টিকিটের খসড়াটা মুছে নিয়ে কালকের সবাই আমি বলবো, বন্ধুগণ, অসমের সমস্যা আমাদের জাতীয় সমস্যা, দেশের বিচ্ছিন্নতাবাদ, পূর্ব ইউরোপের রাজনৈতিক পরিবর্তন, পাঞ্জাবে উগ্রপন্থীদের আক্রমণ, অসমে বড় আন্দোলন, সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য চাই 80 কোটি বেবিদের 60 মুক্তি করার জন্য প্রতিবাদ করা চাই রূপসায়ন কোম্পানির অরিজিনাল বেবি ফুড। সঞ্জয় টাকা না নিয়ে ফিরে আসা পর্যন্ত আমার কোনো কিছু করতে ইচ্ছা করছে না, কিন্তু সঞ্জয় এখনো ফিরছে না কেন? ফিরে এসেছি স্যার, কোনো রকম গাড়ি চালিয়ে 35 টাইমে ফিরে এসেছি। অমন করে হঠাৎ কেন? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট না স্যার, মানে স্পটে? না স্যার, অ্যাক্সিডেন্ট পুরোপুরি হয় নাই, হতে হতে বেঁচে গেছে। একটা ভয়ঙ্কর দুঃসাহসিক যুবক বাচ্চা ছেলে গাছ নিয়ে দিলে বাচ্চাটা শেষ হয়ে যেত। বাজে 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 তো আগে বলো, সমাবর্ত গুপ্ত তোমায় কত টাকা দিয়েছে? শালা পুরো বাচ্চা টাকা আমি দেয়নি স্যার। তাহলে কাকে টাকা দিয়েছে হারামি বাচ্চা সমাবর্ত গুপ্ত? তোমাকেও বিশ্বাস করে নেই, সারা আমদাবাজি পেয়েছে। কায়দা করে 1 লরি ড্রাগ বাইরে পাচার করে দিলাম, আর টাকার বেলা সারা কাল থেকে টেলিফোনটা বিধবা হয়ে পড়ে আছে। কাজ করে না স্যার, কোনো শালা সরকারি কর্মচারী ঠিক ঠিক কাজ করে না। তুমি ঠিক বলেছো সঞ্জয়, এই জন্যই তো দেশটা জাহান্নামে যাচ্ছে। একেবারে চলে যাচ্ছে। চিনতে পারছেন না স্যার? কি করে পারবে? আমরা যখন ছদ্মবেশে আছি। ছদ্মবেশ? বহুরূপী ছদ্মবেশ। আপনারাও যেমন বহুরূপী, আমরাও তেমন তারা বহুরূপী। পবিত্র? আরে পবিত্র তুমি? আচ্ছা, তোমরা দুজনে দারুণ পোশাক করেছো, একেবারেই চেনা যাচ্ছে না। এটা তো আপনাদের জায়গা স্যার। বুঝতে পারেন, পুলিশের প্রশাসনের কাজ চালিয়ে যাচ্ছেন, আর চালিয়ে যাচ্ছেন বলতে টাকার চার নামে যাচ্ছে। পবিত্র, তোকে লাইন চেঞ্জ করতে চাইছে। মাঝে মাঝে তোর মুখে আমি উল্টো পাল্টা কথা শুনতে পাচ্ছি। ঠিক আছে শুনেছিস, আমি অর্জুন বাবুর মতো সিস্টেম চেঞ্জ করে কথা ভাবছি। শুধু অর্জুন বাবুর নামটা শুনে চোখ তুললেন, সে কি দারুণ দুঃসাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটা বাচ্চা তার মাকে বাঁচালো। তা যদি নিজের চোখে দেখতেন, যাকে আপনাদের টাকা আমি চললাম। তুমি চলে যাচ্ছ, তোমার ভাগের টাকা নেবে না। আমার প্রথম ভাগ শেষ, এবার বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ শুরু। ব্যাপারটা আপনারা বুঝবেন না স্যার। পবিত্র ওই শালাই পাপের লাইন থেকে পা তুলে নিতে চাইছে। মিস্টার সেবাব্রত গুপ্তর হাতে ও শালা মরবে। বলি স্যার, তোমার ভাগের টাকা? আমার ভাগের টাকা আমি অনেক আগে বুঝে নিচ্ছি স্যার। আপনারা তো ঠিকঠাক ভাগ করতেন না, আর যেটা করতে সেটা বাদরে পিছিয়ে খান। এটা নবনীতির সুধার গল্প। সালা আজকালকার সমাজ বিরোধী গুলো কালচার
হ্যাঁ স্যার। সঞ্জয়, তুমি এই টাকা ভর্তি ব্যাগটা জীবনী লাইনের মাসে রেখে ঢাকা দিয়ে দাও। শিবানী নাই পুলিশের পাশে 50,000 টাকা ভর্তি ব্যাগ, অথচ শিবানী নাই মাত্র 500 টাকা দিয়ে আত্মহত্যা করছো। রিপোর্টে প্রকাশ, এটা সমাজতান্ত্রিক আত্মহত্যা। সালা চোর চিটিং বা সঞ্জয়টাও মাঝে মাঝে মহাভারতের যুগে ফিরে যায়। ব্যাপারটা তেমন কিছুই না। আমি তো জানাতে একটা ভদ্র মহিলার গলা থেকে হাত চিন্তা করেছি। আমি হাত নেইনি। আমার মিথ্যে কথা বলছে দেখে রুল ফুটা করে তোর মাথাটা দেবে। আপনি আমাকে আর মারবেন না। আমি হাত জোর করছি। তোর নাম কি? স্যার আমার নাম বাবুই। জীবনের মাথাটাও তো উল্টো দিকে পুলে চলেছে। হাতটা ফেরতে। মা শীতলা দেবী বলছি স্যার। আমি হাত চিন্তাই করিসনি তাই তো? আমি আমার চোখকে ভুল লেগে দেখি হাত নাই। আমার থেকে বেরিয়ে যা। আর যাওয়ার সময় কথা দিয়েছ বাড়ি গিয়ে তোর নামটা পাল্টে দিবি। আচ্ছা স্যার, আপনি যা বলছেন আমি তাই করবো। অনিরিদ্ধ এই হাতটা মালখানায় জমা করে দিয়েছে। কি হলো? আমাকে দেখার কিছু নেই। ওটা একটা ছিনতাইকারী হওয়া, ভারতীয় হোক, উপহার নয়। উপহার আপনি নিতে দিলেন কই? কি বললেন? কি বললাম সেই দিন বুঝবেন, যেই দিন আপনার পুলিশের পোশাকটাই থাকবে। বেরো, বাড়িতে বেরো। অত্যন্তের গেট পেরিয়ে যে এখন আপনার সামনে এলো না, তাদের যে ওখান থেকে গেট আউট পর্যন্ত কে তুমি? আমি অর্জুন। তোমার কোলে ঘুমিয়ে থাকা ছেলেটিকে অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয় নয়, হয়তো কর্ণপুত্র বিশ্বকেতু হলেও হতে পারে। আমার সামনে রহস্য করে কথা বলছো। তোমার তো সাহস কম নাই আপনি তোমার। তো জানেন স্যার, অর্জুন দুঃসাহসে ছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিলেন। বাহ, কি সুন্দর তোমার শাস্ত্র। শুধু শাস্ত্র নয় দারোগা বাবু, আমি এক জানতাম ইতিহাসের ছাত্র। বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারেনি। কি বললে? আমার ভূগোল নয়, পোড়া রুটির মতো পাতলা। তাই তো চিৎকার করে বলি, সুকান্ত তুমি কি লিখেছ? পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তুমি সুকান্ত পড়েছো, রবীন্দ্রনাথ পড়েনি রবীন্দ্রনাথ। যারা তোমার বিষয়েছে বায়ু, নিবারেছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি ভেবেছো ভালো? কবিতার ওই লাইনগুলো আমার মা আমাকে বারবার শোনায়। তোমার মায়ের নাম কি? আরতি ভট্টাচার্য। আমার বাবা নেই। বাবা নেই? না নেই, বাবা নেই, বাবা নেই। জানেন দারোগা বাবু, ছোটবেলায় আমি যখন আমার মায়ের কাছে জিজ্ঞাসা করতাম, মা বলো না আমার বাবার নাম কি? মাথা ভোট কাঁদতে কাঁদতে বলতো তোর বাবার নাম ভগবান। আমি তখন ছুটে গিয়ে আমার দাদুকে জিজ্ঞাসা করতাম, ও দাদু বলো না আমার বাবার নাম কি? দাদু তখন আমাকে বলতো তোর বাবার নাম ভগবান। আমি তখন থালা বাটি গেলাম শুনে চিৎকার করে বলতাম, ভগবান তার বাবা, তার মুখে উল্টোরে কাঁদতে হয় কেন? একই অপু তুই কি করে হলো? পুলিশের গাফিলতি তো। তাহলে পুলিশ অফিসারের নাতির অ্যাক্সিডেন্ট হয়। একই বাবা তুমি? এই ভদ্রলোক আজ আমাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। ঠিক আছে, আপনাদের কত আমি আমাকে কি জায়গায় পৌঁছে দিয়েছি, এবারে আমি শুধু ইংরেজি নয় আপু, প্রথম জীবনের প্রথম ভাগটাই তো আমার পড়া হয়নি। অর্জুন, তুমি যাবার সময় আমাদের চিকিৎসা করেছে, টাকাগুলো নিয়ে যেও ভাই। ঠিক তোমার মতন একটি ছেলে যদি আমার দেওয়া হতো, তাকে তো আমি
ভাই বলতাম না? বলবো। তোমাকে কতবার বলেছি ওই মতো শব্দটা মাত্র উচ্চারণ করবে না। এই নাও, এই নাও। দারোগা বাবু, আপনার আপনার নাতি আমাকে আঙ্কেল বলেছেন। উনি উনি আমাকে ভাই বলেছেন। আপনি শুনিয়েছেন আমার মায়ের মুখে উচ্চারিত হওয়া কবিতার কয়েকটা লাইন, তাই তাই জীবনের লাইনটা আজ আমার বড় বেলাইন হয়ে গেল। দারোগা বাবু, টাকাটা আপনি রেখে টাকা নেবে নাও। দেবো দারোগা বাবু। টাকা হয়ে ভাইপোর চিকিৎসার টাকা, ভাই হয়ে বৌদির চিকিৎসার টাকা আমি কি হাত পেতে নিতে পারি? পারি না দারোগা বাবু, পারি না। তাহলে তুমি একটা জিনিস নিয়ে যাও অর্জুন। কি জিনিস দারোগা বাবু? যে জিনিসটা চোখে দেখা যায় না, যে জিনিসটা রূপ বর্ণনা করা যায় না, ভাবে ভাষায় ব্যঞ্জনা। এসো, এসো অর্জুন, তুমি আমার বুকে এসো অর্জুন। এই এই পিতৃত্বের কথা বলা আরে অর্জুন। মা, মা, ও মা, শুনতে পাচ্ছ না? না, বাবা, কারো কোনো সারা শব্দ নেই। মা, দাদু, বাড়িতে কেউ নেই? আপাতত আমি। কি দরকার? ওকে চান আপনি? বলছি এখানে কি অর্জুন ভট্টাচার্য থাকেন? হ্যাঁ। আপনি? আমার নাম সাধনা গুপ্ত, বাবার নাম সেবাব্রত গুপ্ত। আশ্চর্য, আগে কখনো আমি এই বাড়িতে আসিনি। আপনি আমাকে চিনলেন কি করে? আমার নাম জানলেন কি করে? আমি আসলো আপনার ছবি এ বাড়িতে অনেক আগে এসে গেছে, তাই আপনার ছবির সঙ্গে মিলিয়ে আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আমিও কিন্তু তোমাকে চিনতে পেরেছি যায়। আরে বাবা, এ দেখে আমার উপরে যায়। তা আমি না হয় আপনার ছবি দেখে আপনাকে আমি ছিলাম, কিন্তু কিন্তু আপনি আমাকে কি করেছিলেন? তোমার বাবা, আমি কি তোমার অনেক কথা শুনেছি? তোমার বাবা মা কেউ নেই, অর্জুন তোমাকে ওই বস্তি থেকে তুলে এনে এখানে আশ্রয় দিয়েছে। আপনি? না না, আর আপনি না, এবার থেকে তুমি। তাহলে তাহলে আদেশ করুন দেবী, আজ থেকে আমি তোমাকে বৌদি বলে ডাকতে পারি। এই, খবরদার, খবরদার বলছি না, একদম বৌদি বলে ডাকবে না। বৌদি, তবে রে, তবে রে, তবে রে। সোনার প্রতিমা বৌদি ছাড়ো আমার কান, কথা দিলাম বাসর রাতে শুনিয়ে দেব গান। সোনার প্রতিমা বৌদি ছাড়ো আমার কান, কথা দিলাম বাসর রাতে শুনিয়ে দেব ইচ্ছা আমার আগে বাড়ি জুড়িয়ে গেল। আপনি কেমন ঠকেছি বৌদি? এই বৌদি মানে বুঝতে পারলি না দাদু? আমার কাছে এসো, আমি তোমার কানে কানে বলবো। আমি কিন্তু চলে যাচ্ছি। অনেক দাঁড়াও না ধরেনি, আমি ছোড়ারে ডাকিয়া আনি। কেমন জব্দ করেছি বৌদি? সব বলে দিয়েছি। দাঁড়াও দিদি ভাই দাঁড়াও, আমার অর্জুনের দেখানো ছবির সঙ্গে তোমার মুখখানা একবার ভালো করে মিলিয়ে দেখি। যেন লক্ষ্মী প্রতিমা। আচ্ছা তো এই কথাটা তোর মায়ের সামনে কি করে বলি বলতো? ওসব আমি জানি না দাদু, ওসব আমি জানি না। যেমন করি হোক তোমাকে ওই সাধনাদির সঙ্গে দাদার বিয়ের ব্যাপারটাকে বলতেই হবে। কি হলো ছুরি, বিরহ বুঝি আর সহ্য হচ্ছে না। দাদু, আমি কিন্তু এবার সত্যি সত্যি চলে যাচ্ছি।
দাদার সঙ্গে দেখা না করেই চলে যাবে? হ্যাঁ, যাবো যাবো যাবো। আমিও যাই। দাদাকে গিয়ে বলবো, দাদা কি? তোমার আর আসার দরকার নেই, বৌদি চলে গেছে। এই, কবে রে? ঈশ্বর ঈশ্বর, এদের হাসি তুমি আজীবন হাসতে দাও, কিন্তু আমার চেয়ে বড় ভয় হয়, মনে হয় ওই ভাড়া ঘরে চাঁদের হাসি দীর্ঘস্থায়ী হবে তো। কে বলেছে দীর্ঘস্থায়ী হবে না দাদু? আমি চাঁদকে বলে দেবো। কি? যাকে আমি বলে দেব নীল আকাশের চাঁদ, যাকে আমি বলে দেব নীল আকাশের চাঁদ, অন্য পাড়ায় যেও না তো ভালোবাসা চলো গো বন্ধু, আর আমাদের এখানে থাকা ঠিক হবে না। কেন দাদু? সে কথা তোমাকেও বলা যাবে না, আর তোমার ভালোবাসা রাজপুত্রকেও বলা যাবে না। আমরা দুই উড়োতে বসে আলোচনা করব। কি? আমি বুড়ো? আরে হয়ে যা না, হয়ে যা, কিছুক্ষণের জন্য পুরো হয়ে যা। তুই পুরো ব্যাপারটা জমবে ভালো। এখন তো তোমরা হাসবে, এখন তোমরা যেমন করেই হোক আমাদের এই দুজনাকে তাড়াতে পারলে তোমরা বাঁচো। কি বললে? এই, তো বাড়াবাড়ি হচ্ছে কিন্তু জয়। ও বন্ধু, ও বন্ধু, তাড়াতাড়ি পালিয়ে চলো গো। তোমার ওই গোবর বাড়ির সম্বন্ধে ওই কোলাবর সঙ্গে ভালোবাসার কথা মাত্র 4 দিন অফিস যায়নি বলে সোজা একেবারে বাড়িতে চলে এসেছো? হ্যাঁ আর এসে বুঝলাম আমি ভুল করেছি। সাধনা, এই সাধনা শোনো, তুমি কি বলবে সে কৈফত আমাকে আর দিতে হবে না। তুমি কি জানো একটা নারী একটা পুরুষকে ভালোবেসে নিজেকে কখনো হারিয়ে ফেলে? আরে কি হারিয়ে গেছে তোমার? বলো বলো কি হারিয়ে গেছে? আমি ভালো তো একদম নকশা করে আমার সঙ্গে। এই সাধনা শোনো, তুমি কি জানাতে পারতে না এই 4 দিন কেন তুমি অফিসে আসনি? ওই পুলিশ অফিসারের অভিনন্দন পেয়ে তুমি সব কিছু ভুলে গেছো, তাই না? আমি এদের থেকে চলেই যাচ্ছি। আমি অর্জুনের মা, তুমি আমাকে না বললেও আমি আমার বাবার মুখে জয়ের মুখে সব শুনেছি। অর্জুন, মায়ের চোখে ফাঁকি দিয়ে পালাবার চেষ্টা করবি না অর্জুন। না না না, মানে আমার ভিতরে ইয়ে মানে মায়ের কাছে ছেলে দেখো লজ্জা কেন রে বাবা? তোর চলার মধ্যে আমি তো কোনোদিন বাধা দিইনি, তাহলে কেন এত বড় ঘটনাটাকে একদিন আমার কাছে গোপন রেখেছিলি বাবা? দোষটা ওর নয় মা, দোষটা আমার। তোমার? হ্যাঁ, আমি ওনার কালচার নেই, আর আমরা এমন ছেলে। আমাদের এই সম্পর্কটা যদি আপনি মেনে না নেন, সেই ভয়ে আমি ওকে বলতে বারণ করেছিলাম। এত বড় লোকের মেয়ে এত ছোট বোন কেন মা? মা, হ্যাঁ, সম্মত করে বিয়ে দিলে আমরা হয়তো এই বিয়েটাকে আমি মেনে নিতাম, কিন্তু তা যখন নয় তোমরা দুজনকে ভালোবাসে বিয়ে করেছো, তখন সেখানে আমার কোনো জাতির বিচার নেই। অর্জুন, তোদের ভালোবাসার জন্য চিরদিনের মতো সন্দেহ করতে হয়। তোর ভালোবাসার বঞ্চনায় এই মেয়েটা যেন কোনোদিন চোখে জল না ফেলে। আজ আমি আসি মা। পাগল ছেলে কোথাকার। মা। কে ডাকলো? আরে অপু, তুমি তোমার মা কোথায়? হ্যাঁ তাও তো বটে, তাও তো বটে। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই গিয়ে বৌদিকে দেখে আসি। মা, মা এই যে বাচ্চা ছেলেটা, তোমাকে যার কথা বলেছিলাম না, তুমি তুমি এর সঙ্গে গল্প করো, আমি এখনই বৌদিকে দেখে আসি। বৌদি, বৌদি। একে আমি কি স্বপ্ন দেখছি?
তুলবো। তোমার সঙ্গে তো দিব্যি ভাব জমিয়ে ফেলেছি। তোমার কথা অর্জুনের মুখে আমি অনেক শুনেছি। তোমাদের সকলের মিষ্টি ব্যবহারে ছেলে আমার পাগল। সেদিন আমাদের যে উপকার করেছে তার বিনিময়ে আমরা কিচ্ছু করতে পারিনি। আশীর্বাদ করুন ঠাকুর উপকারের কথা আমরা যেন চিরকাল মনে রাখতে পারি। আসুন কাকিমা, আপনাকে মায়ের পোশাকে সেদিন পরিয়ে দিন। এই বসে ছেলে কাকিমাকে প্রণাম করেছিস? প্রণাম করবি করে কাকুমাকে তখন থেকে কেমন করে আমার দিকে চেয়ে আছে। শিশুর চোখ ঠিক করে ফেলেছে। এবার তাহলে প্রণাম করি ঠাকুমা। আমাকে যেমন প্রণাম করলে তেমন তুমি তোমার নিজের ঠাকুমাকেও প্রণাম করছো। ঠাকুমা আছে, কিন্তু ঠাকুমা নাই। ঠাকুমা নেই, তাহলে তোমার দাদু আমার উপরে পুরা কপাল বলো। মানে কাকুবাবু মারা যায়নি, মায়ের জীবন থেকে হারিয়ে গেছে। আশ্চর্য! কাকিমার সাথে আমার শ্বশুরমশাইয়ের ভাগ্যের কি অদ্ভুত মিল। এখন নেই ওই বাচ্চাটার মুখে। ঠাকুমা, তুই যদি আমার নাকে হতিস। ড্রাইভার না হর্ন বাজাচ্ছে। ড্রাইভার হর্ন বাজাচ্ছে না। আমার মনে তাড়া দিচ্ছে। আসি আসি কাকিমা, এসো মা, আবার এসো। আসি। রবি নয়, ওটা মকু। হ্যাঁ হ্যাঁ, রবি ওর বাবার নাম। কি বললি? কি বলি? ওর বাবার নাম রবি, রবি ব্যানার্জি। তাহলে বল তোর বল। বল, ওর বাবার নাম কি? আর যেই দাঁড়ো বাবু তোকে বুকে তুমি ওই জন্য লাগছিল, তার নাম কি? তোমাকে আমি এত কথা বলেছি, আর সেই পুলিশ অফিসারের নামটাই বলতে ভুলে গেছি। সেই পুলিশ অফিসারটার নাম নাম? ভুবন ব্যানার্জি। ঈশ্বর, আমার হাতে এই মুহূর্তে বুকের বাড়ি বুক থেকে চলে গেল। আমি চিনতেও পারলাম না, তাকে তো আমি চিনতেও পারলাম না। আর আমাকে বুকে পড়লে চলবে না। সে জমি ছেড়ে পড়তে গিয়েছিল সর্বরক্ষা করতে। আমিও তাই করবো, আমিও তাই করবো। ওই সময় একদিন তুমি ওই সাঁতারের সাথে অর্জুনের মিলিয়ে আমি মনে করে দেবো। আমি আর তার চেয়ে খুশি নই, আমি অসতী নই। ওই অর্জুন তারই সন্তান, সে তার সন্তান নয়। অর্জুন সন্তান, অর্জুনের জন্মে কোনো ঠিক নেই। অর্জুন গরিব ভিখারি। অর্জুনের সঙ্গে সাধনা দিয়ে আমি কিছুতেই মেনে নেব না। তুমি না আদর্শ সমাজ সেবক, তুমি না বলো সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নয়। তাহলে কেন কেন তুমি অর্জুনকে জড় পৃথিবী সন্তানী করে বলছো? বলো 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 বলো। অর্জুন অসভ্য সমাজের মানুষ, তার সঙ্গে তুমি মিলাবে না। বাবা, তোমাকে ঠিক এই মুহূর্তে ওই দক্ষ রাজার মতো মনে হচ্ছে। জীবনটা কাব্য নয়, সাধনা। ভালোবাসা ভালোবাসা যে কাব্যের মতোই নিরিতাল, আর তাই ছেলেটা কাল মানুষ ওই ভালোবেসে এসে ঘর ছেড়েছে। কি বলতে চাইছিস তুই? ওই সতী সতী যেমন শ্মশান বাসিনী শীতের বেলায় মা নদী তার পিতা দক্ষ রাজার মতো অবাঞ্ছ করেছিল, তেমনি আমিও তেমনি আমি অর্জুনের হাত ধরে তোমার সমস্ত সুখ ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে তোমার এই সম্মান অট্টালিকা থেকে অর্জুনের হাত ধরে আমি বেরিয়ে যাব। আর তুমি কিছুতেই আমাকে আটকাতে পারবে না বাবা, কিছুতেই না। দাঁড়া মা সাধনা, আমি তোর বাবা। আমার বয়স হয়েছে, বয়স হলেই সব বাবারাই তো ছেলে মেয়েদের কাছে ছেলের মতো হয়ে যায়।
তুমি এখন থেকে তো তুই তো আমার মা বাবা মা হয়ে এই বুড়ো ছেলেটাকে আর কাছে রেখে যাবি বল মা তুই ছাড়া এই পৃথিবীতে কি আমার কেউ নেই কেউ নেই। আমি যে বড় একা অসহায়। বাবা বাবা আমি যে তোমারই মেয়ে তাই তোমার এই সমস্ত বিদ্যেগুলো না আমি যে একটু একটু করে একেবারে ভালো করে ধরে ফেলেছি কি বললি তুই হ্যাঁ বাবা, হ্যাঁ। যখন তুমি কোনো কিছু না করতে পারো তখন তুমি অভিনয় করে সেগুলো বোঝানোর চেষ্টা করো আর তুমি মানুষের দুর্বল জায়গায় আঘাত করো আঘাত। থাক মা থাক থাক তুই আমার কথা আর আরেকবার বোঝার চেষ্টা কর তুই চাইলে ওই বস্তা টুনটুনের থেকেও তো ভালো ছেলে তোকে আমি তো বিয়ে দেবো মা এই মেয়েদের জীবনে ভালোবাসাহীন ভালো বলে কোনো কিছু হতে পারে না বাবা তাই মেয়েরা তার ভালোবাসাটাকেই ভালো মনে করে থাকে তাই হ্যাঁ তাই আমি আমার প্রথম ভালোবাসা অর্জুনকেই আমি বিয়ে করব আর এই শেষ কথাটা আমি তোমাকে শেষবারের মতো জানিয়ে গেলাম ওই বস্তা টুনটুনের সঙ্গে তোর বিয়ে কিছুতেই হবে না বস্তা টুনটুন আমার জীবনের চরম শত্রু আর শত্রু ছিল তাকে আমি আমার কোম্পানিতে চাকরি দিয়েছিলাম এই জন্য যে তার অসীম সত্যের সাহসকে কাজে লাগিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো কিন্তু ওই বস্তা টুনটুন সে আমার বংশের দিকে হাত বাড়িয়েছে ওই বস্তা টুনটুনের হাতটা আমি অপারেশন করে দাঁত খুলে ফেলেন তাই আমি করবো যে কাজটা তুমি করতে পারলে না সেই কাজটা আমাকেই করতে হবে মিস্টার রবি ব্যানার্জি কিন্তু কেন তা করবে? তাকে আমি চাকরি দেওয়ার পর থেকে সে আমাদের কোম্পানির পক্ষে অনেক ভালো কাজ করেছে। আমি তাকে ভালো কাজ করার জন্য চাকরি দিইনি শুধু অর্জুনকেই নয় স্যার, আপনি আমাদের কাউকে ভালো কাজ করার জন্য চাকরি দেন। এই! আপনি নিজের ছাড়া কারো ভালো কোনো দিন চিন্তা করেননি। মিস্টার রবি তুমি তোর সামনে দাঁড়িয়ে কি কথা বলছো নাকি বাচ্চাকে লুপ্ত সুপ্ত মনুষ্যত্ব একটু একটু করে জেগে উঠেছে ওই অর্জুনের সঙ্গে বন্ধুত্ব করে। অর্জুনকে কাছে পেয়ে আমার ভালো মানুষের মধ্যে বাঁচতে ইচ্ছা করছে। আপনার কথায় যাকে আমি শত্রু ভেবেছিলাম সেই অর্জুন আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। আমার বাবার জীবন এনে দিয়েছে স্বর্গীয় সাথ, যে সাথ আমি কোনোদিন বাবার জীবন এনে দিতে পারিনি। সেই জন্য বর্তমানে অর্জুন তোমার বন্ধুর মতো তাই না বন্ধুর মতো রয়েছে, অর্জুন আমার ভাইয়ের মতো। কিন্তু মিস্টার রবি ওই মতো কথাটা ভীষণ ভয়ঙ্কর আপনার বললাম না স্যার। ওই মতোর বাক্য দিয়ে একদিন দেখবে বিশ্বদর সব এসে বিশ্বাসের মুখে খবর পাবে গুপ্ত বুঝতে পারবে সেদিন যেদিন দেবে ওই বস্তা অর্জুন তোমার ভাইয়ের মতো অর্জুন তোমার স্ত্রীর বয়ফ্রেন্ডের মতো হয়ে You are going to wrong way, Mr. Robi. You are going to wrong way. আর কথা বলছি শোনো তোমার স্ত্রী অঞ্জলির সঙ্গে তোমার ভালো সম্পর্ক নেই অথচ তার যৌবন আছে যৌবনকে কাছে পেতে চাইবে অতএব খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে তোমার স্ত্রী অঞ্জলি ওই বস্তা টুনটুনে এর মতো হয়ে গেছে